আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মীর তোজাম্মেদ হোসেন, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। তো আমরা আর 5 মিনিট ওয়েট করি, 9টা 5-এ আমরা শুরু করবো, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। শোনা যাচ্ছে আমাকে?
হ্যালো, শোনা যাচ্ছে কি আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি মির তোজাম্মেল হোসেন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। তো আজকে মূলত আমাদের ক্লাসের টপিকটা কি, আমি আমাদের ক্লাসের টপিকে সরাসরি সুইচ করি, আশা করি সবাই জয়েন করে ফেলছে। সেকেন্ড। আচ্ছা, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ। আমাদের আজকের টপিকটা হচ্ছে যে আমরা মূলত আজকে আপনাদের একটা রিয়েল লাইফ ডেটা সেট নিয়ে কাজ করে দেখাবো, যে একদম আইডিয়াল একটা ডেটা সেট, বেসিক একটা ডেটা সেট, যে আম, এখন পর্যন্ত তো আমাদের 10টা ক্লাস হয়েছে। এই 10টা ক্লাসে মূলত আমরা আপনারা বিভিন্ন জিনিস অ্যানালাইজ করা শিখছেন। কখনো ক্লিন করা শিখছেন, কখনো একটা টেবিল আরেকটা দুইটা টেবিল করা শিখছেন, কখনো আপনারা হাইপোথিসিস ড্র করা শিখছেন, কখনো আপনারা রিগ্রেশন শিখছেন, বিভিন্ন জিনিস শিখছেন। তো এই সবগুলা ক্লাসেরই সামেশন আজকের ক্লাসটা। ঠিক আছে, জিনিসটা কি? ধরেন আপনাকে জাস্ট একটা সেকেন্ডারি ডেটা সেট দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা থেকে তো অনেক কিছু করা পসিবল, তাই না? এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি এখান থেকে কি করবেন? ঠিক আছে, অর্থাৎ আপনি একটা কমপ্লিটলি নতুন ডেটা সেট নিয়ে কিভাবে ডিল করবেন। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে ডেটা সেটটা আমরা দেখাই। উম, আমার কাছে এক্সেল একটা ডেটা সেট আছে, এই যে। তো ডেটা সেটটা আশা করি দেখতে পাচ্ছেন। দেখেন এই ডেটা সেটে কয়েকটা ভেরিয়েবল আছে। কি কি? জেন্ডার, এজ গ্রুপ, স্মোকিং স্ট্যাটাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলথ স্ট্যাটাস, ক্রনিক ইলনেস, মেডিকেল অ্যাডহারেন্স। তো এই জিনিসটা কি মিন করে? মিন করতেছে আমরা 1000টা মানুষের উপর একটা সার্ভে করছি, এবং সেইখানে তাদের বয়স গুলা দেখছি, তাদের জেন্ডার অ্যানালাইজ করছি আমরা, কে কোন জেন্ডারের, তারা স্মোক করে কিনা আমরা জিজ্ঞেস করছি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিজ্ঞেস করছি, যে আপনি কি মোটামুটি ব্যায়াম ট্যায়াম কিছু করেন নাকি করেন না, করলেও মোটামুটি করেন, রেগুলার করেন নাকি একদমই করেন না। হেলথ স্ট্যাটাস হচ্ছে তার হেলথের কি অবস্থা, অনেক ভালো, মোটামুটি ভালো, ভালো, খারাপ, এরকম। ক্রনিক ইলনেস মানে হচ্ছে আপনি কি কোনো রোগে ভুগতেছেন রেগুলার, কাশি টাশি এটসেট্রা। আর মেডিকেল অ্যাডহারেন্স, যে আপনি ডাক্তার যে আপনাকে নিয়মগুলো দেয় সেগুলো আপনি মেনটেন করেন কিনা। ঠিক আছে, কেউ বলছে হ্যাঁ আমি মেনটেন করি, কেউ বলে না আমি মেনটেন করি না। ঠিক আছে, ওষুধ খান কিনা ঠিক মতো, আদার্স জিনিসপাতি মেনটেন করেন কিনা, এটসেট্রা। নাও এখন এই ডেটা সেট আপনি কি করবেন? ঠিক আছে, এই ডেটা সেট দেখে তো সবার প্রথমে সবার মাথা ঘুরে যাবে, যে আচ্ছা ঠিক আছে, ডেটা সেট আছে, কিন্তু এটার থেকে আমি কিভাবে একটা রিসার্চ পেপার দাঁড়া করাবো, তাই না? কারণ আমি তো কত জিনিসই শিখছি, একটা রিসার্চ পেপার তো আর সব থাকে না। তো এই ডেটা সেটের বেসিসে কি কি থাকবে? ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে মূলত আজকে আমরা শিখবো। তো যখনই আপনি একটা নতুন ডেটা সেট পাবেন, প্রথম কাজটাই হচ্ছে আপনাকে ডেটা সেটটাকে ক্লিন করে ফেলতে হবে। ক্লিন বলতে কি বোঝায়? ক্লিন বলতে তিনটা জিনিস বোঝায়। এক, এখানে কোনো মিসিং ডেটা আছে কিনা, অর্থাৎ কোনো ডেটা, মেল আর ফিমেল ধরেন আপনার ক্যাটাগরি, একটা ডেটায় হয়তো আপনার ভুলে মেল ফিমেল অ্যাড করতে ভুলে গেছেন, তো এটা ফাঁকা রয়ে গেছে, এরকম ডেটা সেট আছে কিনা। থাকলে ওগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, বা আপনার মিন মিডিয়ান মোড কোনো একভাবে আপনি ফিল আপ করলেন। কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, যেমন দেখেন প্রথম জিনিসটাই আমরা দিছি এমওএলই, হয়তো আপনার ডেটা সবগুলো আছে মেল ফিমেল, একটা এমওএলই, এটাকে আপনার কি করতে হবে? এমএলই বানাই দিতে হবে, তাই না? মিল। আবার সব ডাটা হয়তো মেইলে আছে, কোনো একটা ডেটা হয়তো ম্যানে চলে আসছে, এমএএন, ওইটাকেও তখন আপনাকে মেইলে ট্রান্সফর্ম করতে হবে। এই ট্রান্সফর্ম গুলো আপনারা শিখছেন রিপ্লেস কমান্ড দিয়ে, তাই না? আর আমরা যখন একটু পরে দেখাবো তখন আমরা মোটামুটি একবার দেখাবো কিভাবে রিপ্লেস করতে হয়, তো এটা নিয়ে প্যারা নিয়েন না। আবার খেয়াল করেন আপনার ডাটা সেটে সবগুলা হয়তো ক্যাপিটালাইজেশনের একটা ব্যাপার আছে, অর্থাৎ প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের, পরের অক্ষরটা হচ্ছে ছোট হাতের, তাই না? কিন্তু কিছু ভ্যালুয়েবল আপনি দেখবেন হয়তো আপনার ছোট হাতের আছে, প্রথমটাই দেখেন এমটা ছোট হাতের, আবার দেখেন পরেরটাতে প্রথম দুইটা বড় হাতের, পরেরটা ছোট হাতের। এরকম থাকা মানেই হইতেছে ওইখানে ক্যাপিটালাইজেশন এরর আছে। আপনি যখন টেবুলেশন করবেন, অর্থাৎ এইটার থেকে টেবিল বানাবেন, ও কিন্তু প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্যাটাগরি মনে করবে। এম ও এল কে মনে করবে একটা ক্যাটাগরি, এম এ এন কে মনে করবে একটা ক্যাটাগরি,
ছোট হাতের MAN কে মনে করবে আরেকটা ক্যাটাগরি। তো যদি এতগুলা ক্যাটাগরি হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো কি আসলে একটা জিনিসকে মিন করে, তার মানে আপনার অ্যানালিসিস ভুল হবে। তখন আপনাকে কি করতে হবে, ওই রিপ্লেস কমান্ড দিয়ে 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 সবগুলাকে একটা ক্যাটাগরির ভেতরে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর সব থেকে বিরক্তকর যে জিনিসটা সেটা হচ্ছে ডুয়াল ল্যাঙ্গুয়েজ। অনেক সময় বাংলা ইংলিশ মেশানো থাকে, ঠিক আছে। অর্থাৎ ধরেন আপনি একদম রুট লেভেলে ডাটা কালেকশনে গেছেন, এবং আপনার আন্ডারে হয়তো কিছু মানুষ, আপনি বলছেন যে ভাই তুমি ডাটা কালেক্ট করো। তো এক একজনের ইচ্ছা মতো লেখছে, কেউ মেল লেখছে, কেউ পুরুষ লেখছে, কেউ ফিমেল লেখছে, কেউ নারী লেখছে, ঠিক আছে। তখন আপনি বিপদে পড়ে যাবেন। ওইটা আসলে কোনোভাবেই আর শর্টকাট দিয়ে করতে পারবে না, তখন আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা ধরে ধরে, ধরেন এখানে 1000টা ডাটা সেট আছে, আপনাকে ধরে ধরে চেক করতে হবে কই কি আছে, এবং তারপরে ওইগুলাকে ইংলিশে ট্রান্সফর্ম করতে হবে, বা আদার্স আপনি যেভাবে যা করেন না কেন, ঠিক আছে। এতটুকু বুঝতে পারছেন? এই ক্লিনিং স্টেপটা এটা বেসিক স্টেপ, এটা অ্যানালাইজিং স্টেপের মধ্যে পড়ে না। এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই 1000টা ডাটা এভাবে চেক করা কি আদৌ পসিবল? হ্যাঁ, এটাই হচ্ছে বিপদ, বুঝছেন। আহ আপনারা বিডিএইচএস এর ডেটা কাজ করছেন কখনো কখনো? আচ্ছা, যদি বিডিএইচএস এর ডেটায় কাজ করে থাকেন, এখানে তো মাত্র 1000, বিডিএইচএস এর ডেটায় আরো বহু কাজ ডেটা থাকে। তো এমনও সময় যায়, ধরেন আপনার 15-20 দিন চলে যায় শুধু ডাটা ক্লিন করতেই, বুঝছেন। কারণ কি, এই যে এই ধরনের উদ্ভট ডেটা থাকে। তবে আমি শুরুতে যেটা বললাম যে বেশিরভাগ কেসে যে প্রবলেমটা হয়, মেইলের জায়গায় কি হয়, ম্যান দেওয়া থাকে, বা ক্যাপিটালাইজেশন এরর হয়, ছোট MAN, ওইগুলো আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনার এই ধরনের প্রবলেম হয়, ডুয়াল ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংলিশ মেশানো, তখন আপনি মহাবিপদে, ঠিক আছে। বুঝতে পারছেন? তবে তবে কিছু শর্টকাট টেকনিক আছে, যেমন আপনি এখানে শর্ট কমান্ড ইউজ করতে পারেন। শর্ট কমান্ড ইউজ হলে সবগুলো একটা গ্রুপিং হয়ে যায়, তখন আপনি ওইভাবে কিছু কাজ করতে পারবেন, ঠিক আছে। সো এক্সেলের বেসিক কাজগুলো যদি শিখে নেন, তখন জিনিসটা একটু সোজা হয়ে আসে। বাট মনে রাখবেন, ডেটা অ্যানালাইসিসের সব থেকে জটিল কাজ হচ্ছে অ্যানালাইসিং করা, অবশ্যই টেবিল ড্র করা, হাবিজাবি করা। আর সবচেয়ে সোজা কাজ হচ্ছে ডাটা ক্লিন করা, ম্যানুয়ালি কাজ করা। কিন্তু সবচেয়ে বিরক্তকর কাজ হচ্ছে ডেটা ক্লিন করা, কারণ এখানে আপনার শেখার কিছু নাই, কিন্তু একই কাজ, বোরিং কাজ আপনার বারবার রিপিট করা লাগে, ঠিক আছে। কিছু টেকনিক আছে, ওগুলা ফলো করতে পারেন, এগুলা কাজ করতে করতে শিখবেন। বাট দিস ইজ দ্য বোরিং স্টেপ, ক্লিনিং, ঠিক আছে। ভাই আচ্ছা, কোনো এআই অ্যাপ নাই যেগুলো দিয়ে আমরা এটা করতে পারি? না আপু, কোনো এআই অ্যাপ নাই। ক্লিনিং এর জন্য এআই অ্যাপ নাই। তবে আপনি অ্যানালাইজিং এর জন্য এআই অ্যাপ ইউজ করতে পারবেন। আপনি যদি চ্যাটজিপিটি বলেন যে আমাকে একটা ইউনিভেরিয়েট টেস্ট করে দাও, কোড দাও, বা বাইভেরিয়েটের জন্য কোড দাও, ও দিতে পারবে। বাট ক্লিনিংটাও করতে পারবে না, ক্লিনিং আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন, আচ্ছা কেউ মনে হয় মাইকটা অন করছেন, একটু অফ করে রাখেন, সোহেল রানা। আচ্ছা, এখন হ্যালো, সোহেল রানা মনে হয় মাইকটা অন, ভাই একটু অফ রাখলে ভালো হয়। আচ্ছা, এবার আসেন আমাদের ডেটা সেট। আপনি ক্লিন টিন সব করে ফেলছেন, ঠিক আছে। আপনার একদম আইডিয়াল একটা ডেটা সেট চলে আসছে, যেই ডেটা সেটে কোনো মিসিং ভ্যালু নাই, কোনো ডাবল ল্যাঙ্গুয়েজ নাই, অর্থাৎ বাংলা ইংলিশ মেশানো কিচ্ছু নাই, কোনো ক্যাপিটালাইজেশন এরর নাই, একদম আইডিয়াল ডেটা সেট যেটাকে বলে, ঠিক আছে, আদর্শ ডেটা সেট। এখন আপনি কি করবেন? এখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ডেটা সেটটার দিকে ভালো করে তাকাইতে হবে, দেখতে হবে যে ডেটা সেটের ডেটাগুলা কিরকম, ঠিক আছে। আপনি প্রত্যেকটা ভেরিয়েবলকে একটা করে দেখেন তো, জেন্ডার, এজ গ্রুপ, স্মোকিং স্ট্যাটাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলথ স্ট্যাটাস, ক্রনিক ইলনেস, মেডিকেল অ্যাডারেন্স। কোনো জায়গায় কি কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে, না সবগুলোই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল? প্রত্যেকটাই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তাই না? আচ্ছা, তার মানে আপনার কাজ এখানে অর্ধেক কমে গেল। কি অর্ধেক কমে গেল? যে আমার এখানে হিস্টোগ্রাম ড্র করার কোনো ঝামেলা নাই, আমার এখানে স্ক্যাটার প্লট ড্র করার কোনো ঝামেলা নাই,
আমার এখানে অ্যানোভার ঝামেলা নাই, আমার এখানে অ্যানকোভার ঝামেলা নাই, আমার এখানে ম্যাক্সিমাম হাইপোথিসিস টেস্টিং এর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তো আপনার কাজ কি অর্ধেক কমে গেল না? আচ্ছা, সো আপনি যাই করবেন, আপনি করবেন শুধুমাত্র কোয়ালিটেটিভ ডেটার জন্য। এবং আমরা নর্মালি কি করি, আপনারা যারা প্রজেক্ট করবেন বা থিসিস করবেন, প্রথম প্রথম যারা শুরু করে তারা নর্মালি এরকম একটা ডেটা সেট দিয়ে শুরু করে যেখানে প্রত্যেকটা ভেরিয়েবল হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। ঠিক আছে, নর্মালি কোয়ান্টিটেটিভ ডেটায় শুরু করে যারা হচ্ছে প্রথমে একটা করে অভ্যস্ত হয়েছে, তারপরে যখন আরেকটা করতে যায় তখন এটার সাথে কিছু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল অ্যাড করে। যেমন এখানে যদি আপনি জেন্ডার ভেরিয়েবলটা লক্ষ্য করেন, সরি এজ গ্রুপটা লক্ষ্য করেন, এখানে এজ গ্রুপটাই কিন্তু ক্যাটাগরি করে ফেলা হয়েছে 35 থেকে 44, 25 থেকে 34। যখন আপনি একটু এক্সপার্ট হবেন তখন আপনি এখানে শুধু এজটা নেবেন, কারো বয়স 25, কারো বয়স 34। ঠিক আছে, ওইটা হচ্ছে আরেকটু এক্সপার্ট। ঠিক আছে, এভাবে আমরা লেয়ার লেয়ার করে কাজ করি আসলে। তো যেহেতু আপনারা একদমই বেসিক, সো আমি একদম বেসিক একটা ডেটা সেট দিয়ে দেখাচ্ছি। সো আমাদের ডেটা সেটে আবারও বলে দিচ্ছি, প্রত্যেকটা ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল। ভালো কথা। তাহলে আমি কি দেখবো, প্রথমেই আমি একটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করব যে কোনটা কত কুলা করে আছে, কত পার্সেন্ট করে আছে, তাই না? তাহলে আমি যাই এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সো আমি কোড না করে পুরোটা একবার কপি করে ফেলি। আচ্ছা, প্রথমেই আমাদের ফাইলটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, তাই না? কারণ এক্সেলে আছে ফাইলটা। ব্রাউজে যান, সার্ভে ডেটা, ওপেন, ইম্পোর্ট ফার্স্ট রো এজ ভেরিয়েবল নেম। ওকে, ইম্পোর্ট হয়ে গেছে। এইবার এই টেবুলের জেন্ডার কমা মিসিং, এটা তো আপনারা সবাই পারেন, অলরেডি এতদিনে দেখে ফেলছেন। এই দেখেন, সো যখন আমি এই কমান্ডটা দিয়ে দিলাম টেবুলেট ভেরিয়েবল নেম কমা মিসিং, আপনি দেখেন প্রত্যেকটা ভেরিয়েবল কতগুলা করে আছে, ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ এটা চলে আসছে না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম টেবিল। আপনি এই সবগুলো নিয়ে একটা টেবিল বিল্ড আপ করবেন। ঠিক আছে, আচ্ছা, এবং টেবিলে কি কি থাকবে? টেবিলে এই পাশে থাকবে হচ্ছে আপনার ভেরিয়েবল নেম, আর এই পাশে থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর পার্সেন্টেজ। ওকে, আচ্ছা, এবার এখান থেকে আমি একটা কথা একটু কাইন্ডলি বলে দিই। আপনারা তো আসলে এটাকে এক্সেলে ট্রান্সফর্ম করা শিখছেন, তাই না? রেজাল্টটাকে কিভাবে এক্সেলে ট্রান্সফর্ম করতে হয়। আচ্ছা, কিন্তু এই কাজটা আপনারা আসলে কোনোদিন করেন না। কারণ কি? কারণ হচ্ছে যদি আপনারা এটাকে পেপার আকারে জমা দেন, পেপারগুলা এক্সেল থেকে ওয়ার্ডে নেওয়ার জিনিসটা পড়তে পারে না। ঠিক আছে, প্রবলেম হয়। তো আপনি কি করবেন? আপনি ম্যানুয়ালি কাজটা করবেন। ওয়ার্ড ওপেন করবেন, ওয়েট এ মিনিট, আচ্ছা এটা না, এবং আপনি যেটা করবেন এখানে গিয়ে এইখানে দেখেন ইনসার্ট একটা অপশন আছে। হ্যাঁ, ইনসার্ট অপশনে টেবিল অপশনটা পাবেন। এইখান থেকে এই যে টেবিল বিল্ড আপ করলেন, এখানে আপনার ভেরিয়েবল নেমটা দিবেন। এখানে আপনার যাবে ফ্রিকোয়েন্সি, আর এখানে যাবে হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, দিয়ে আপনি ম্যানুয়ালি এই টেবিলগুলো একটা একটা করে ইনপুট করবেন। ঠিক আছে, দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। তাহলে আপনার পেপার রিজেক্ট হওয়ার চান্সটা কমে যাবে, কারণ মেশিন এটা পড়তে পারবে। কিন্তু আপনি যদি এক্সেলে নেন, এক্সেল থেকে ওইখানে নেন, অ্যাকচুয়ালি মেশিন ঠিকঠাক মতো পড়তে পারে না অনেক সময়। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ আমরা কিভাবে ফ্রিকোয়েন্সি এবং পার্সেন্টেজ ড্র করি, ফার্স্ট স্টেপটা? জি ভাইয়া। আচ্ছা, এতটুকু হয়ে গেছে। এরপর দেখেন না যে এরপর আসি আমরা হচ্ছে আমাদের গ্রাফে। আচ্ছা, আপনারা তো অনেক রকম গ্রাফ করা শিখছেন। আপনারা বার চার্ট করা শিখছেন, আপনারা পাই চার্ট করা শিখছেন, আপনারা হিস্টোগ্রাম করা শিখছেন, আপনারা স্ক্যাটার প্লট করা শিখছেন, আপনারা স্ট্যাক বার করা শিখছেন, আপনারা অনেক কিছু শিখছেন। এখন বলেন তো এইটার জন্য কোনটা অ্যাপ্লিকেবল হবে, এই ডেটা সেটের জন্য?
এই ডেটা সেটটা কিন্তু দেখেন সব কোয়ালিটেটিভ ডেটায় অলওয়েজ বার চার্ট এবং পাই চার্ট এই দুটো অ্যাপ্লিকেবল হয়। যদি আমার কোয়ান্টিটেটিভ ডেটা থাকতো, অর্থাৎ এজ গুলো মনে করেন 20, 25, 30 এভাবে দেওয়া থাকতো, আমি কোয়ান্টিটেটিভ অর্থাৎ হিস্টোগ্রাম আঁকতাম। কিন্তু যেহেতু আমার একদম আইডিয়াল একটা ডেটা সেট এবং প্রত্যেকটাই কোয়ালিটেটিভ বানানো, তাই আমি হিস্টোগ্রাম আঁকবো না, আমি স্ক্যাটার প্লট আঁকবো না, আমি আঁকবো বার অথবা পাই। ক্লিয়ার? এখন বার আঁকবো না পাই আঁকবো, এটা একটা কোশ্চেন ভাই, দুইটাই তো আঁকা যায়। ওয়েল, এটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কোনটা আঁকবেন। বাট বেটার ইস আপনি হাফ করে আঁকেন, একটা বার রাখলে একটা পাই আঁকেন, একটা বার রাখলে আরেকটা পাই আঁকেন। ঠিক আছে? এখানে ভেরিয়েবল কটা আছে? 3, 6, 7টা। 7টা যদি ভেরিয়েবল থাকে, আপনি 3টা বার আঁকেন, 4টা পাই আঁকেন। ঠিক আছে? আবার পাই যখন আঁকবেন খেয়াল করবেন ক্যাটাগরি যাতে 3টা 4টার বেশি না হয়। ঠিক আছে? তাহলে পাই গ্রাফটা একটু সুন্দর লাগে। আর বারে যত ইচ্ছা আপনার ক্যাটাগরি থাকুক, ওটা প্রবলেম নাই। ক্লিয়ার? আচ্ছা, কিভাবে আঁকবেন? আঁকাটা তো আপনারা শিখে গেছেন অলরেডি। ও সো এই যে আমরা যদি একটা বার গ্রাফ আঁকি, এই যে গ্রাফ বার কাউন্ট করবেন, কাকে কাউন্ট করবেন? স্মোকিং স্ট্যাটাসকে কাউন্ট করবেন। এবং বারের কালার কি দিবেন? গ্রিন দিবেন। এবং টাইটেল কি থাকবে? ফ্রিকোয়েন্সি অফ স্মোকিং স্ট্যাটাস। নাও যদি আপনি এন্টার দিয়ে ওয়েট করেন, আপনি খেয়াল করেন এই যে ফ্রিকোয়েন্সি অফ স্মোকিং স্ট্যাটাসের আপনি একটা বার গ্রাফ পেয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা, এই বার গ্রাফটা কি বুঝাইতেছে? যে বেশিরভাগ মানুষ স্মোক করে না এবং খুব কম পরিমাণ মানুষ কি করে? স্মোক করে। ঠিক আছে? আমার স্যাম্পলের ভেতরে। আচ্ছা, তো এরপরে আপনি এটাকে জাস্ট সেভ করে রাখতে পারেন। সেভ করা তো আমি আমার আগের ক্লাসটাতে দেখাইছিলামই, যে ক্লাসে আমি নিয়েছিলাম, যারা ছিলেন দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, আরেকবার বলে দিই ছোট খাটো দু একটা টিপস, সেটা হচ্ছে পিএনজি তে অলওয়েজ সেভ করবেন। ঠিক আছে? নট জেপিজি। তাহলে হচ্ছে আপনার এই যে পিএনজি দেখেন, এই পিএনজি তে অলওয়েজ সেভ করবেন। যদি পিএনজি তে সেভ করেন তাহলে হচ্ছে আপনার ডেটা সেট গ্রাফটার কোয়ালিটি অলওয়েজ ভালো থাকে। জেপিজি তে করলে কোয়ালিটি ডাউন খায় যায়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি পাই চার্টে। গ্রাফ কাকে গ্রাফ করবেন? পাইকে গ্রাফ করবেন। কার জন্য গ্রাফ করবেন? হেলথ স্ট্যাটাসের জন্য গ্রাফ করবেন, ওভার হেলথ স্ট্যাটাস। এবং টাইটেল কি থাকবে? ডিস্ট্রিবিউশন অফ হেলথ স্ট্যাটাস। এবার যদি আমি ওকে দিই, দেখেন হেলথ স্ট্যাটাসের পাই চার্ট চলে আসছে এবং নিচে দেখেন লেজেন্ড চলে আসছে, যে এইটা মিন করতেছে এক্সিলেন্ট, এটা মিন করতেছে গুড, এটা হচ্ছে ভেরি গুড, এটা ফেয়ার, এটা পোর। আচ্ছা, খেয়াল করেন তো এখানে ক্যাটাগরি কটা? 5টা না? তাহলে এটার জন্য আসলে ভালো হইতো কোনটা, বার না পাই? কেউ কি বলতে পারবেন? বারটা মনে হয় বেশি ভালো। হ্যাঁ, বেস্ট হতো হচ্ছে যদি আমরা বার করি। পাই কখন? যখন 3টা 4টা ক্যাটাগরি, তাহলে একটু দেখতে ভালো লাগে। ঠিক আছে? বাট এটার কোনো ফিক্সড রুল নাই যে আপনাকে বারই করতে হবে বা পাই করতে হবে, এরকম কোনো রুলস নাই। ঠিক আছে? করতে পারেন আপনার ইচ্ছা, বাট বার এই ক্ষেত্রে লুকস বেটার, অ্যাকসেপ্টেবল বেশি। ঠিক আছে? আচ্ছা, So, এই গেল হচ্ছে আমাদের ইউনিভেরিয়েটের পার্টটা। নাও আপনি কি করবেন? এবার আপনার আসতেছে মূল কাজটা। ওটা হচ্ছে আপনি আপনার স্যাম্পল একটা ওভারভিউ দেখাইলেন, এবার হচ্ছে মূল কাজ। মূল কাজটা কি? আপনাকে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল খুঁজে বের করতে হবে। ঠিক আছে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? যেই ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবল গুলার উপরে ডিপেন্ড করতেছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা কি? যেই ভেরিয়েবল গুলা কারো উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন তো অনেকগুলো ভেরিয়েবল আছে, জেন্ডার, এজ গ্রুপ, স্মোকিং স্ট্যাটাস, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলথ স্ট্যাটাস, ক্রনিক ইলনেস, মেডিকেল অ্যাডভান্স। কেউ বলতে পারবেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? কোনটা আমাদের ইন্টারেস্টের জায়গা হইতে পারে? স্মোকিং স্ট্যাটাস। স্মোকিং স্ট্যাটাসটা স্মোকিং স্ট্যাটাস কি ডিপেন্ডেন্ট হবে? মেডিকেল অ্যাডহিয়ারেন্সটা। হ্যাঁ, মেডিকেল অ্যাডভান্স হবে। কারণ আমরা ইন্টারেস্টেড যারা স্মোকিং করে তারা কি মেডিকেল স্বাস্থ্যবিধি মেনে চলে? যারা স্মোকিং করে না তারা কি স্বাস্থ্যবিধি মেনে চলে? এটা একটা ভ্যালিড কোশ্চেন। চিন্তা করেন, এটা কি ভ্যালিড কোশ্চেন হইতে পারে যে যারা স্বাস্থ্যবিধি মেনে চলে তারা কি স্মোকিং করে? এটা কি একটু উইয়ার্ড শোনায় না?
কোশ্চেনটা? সো এইখানে আপনাকে লজিক দিতে হবে। সো লজিক দিয়ে আপনাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা খুঁজে বের করতে হবে, এবং আপনার পেপারের সাকসেস বা আপনার থিসিসের সাকসেস বা আপনার প্রজেক্টের সাকসেস ডিপেন্ড করবে আপনি কত ভালোভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চুজ করতে পারেন। এইটা একদম বেসিক ডেটা সেট দেখে মাত্র একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। যখন আপনি বড় ডেটা সেট নিয়ে কাজ করবেন, একটু কমপ্লেক্স ডেটা সেট নিয়ে কাজ করবেন, আপনার একাধিক ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এবং আপনার কাজটা হচ্ছে সব থেকে পারফেক্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে খুঁজে বের করা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখব যে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলার সাথে এই যে স্মোকিং স্ট্যাটাস, এজ গ্রুপ, এদের কোনো সম্পর্ক আছে কিনা। ঠিক আছে? তো এখন চিন্তা করেন সম্পর্ক আছে কিনা সেটা বের করার জন্য তো আমরা কোরিলেশন করতাম, তাই না? কিন্তু আমার এখানে তো কোয়ান্টিটেটিভ ডেটা নাই, আমার সব তো কোয়ালিটেটিভ ডেটা। তাহলে আমি কিভাবে কোরিলেশন বের করব? সেটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে টেস্ট অফ অ্যাসোসিয়েশন বা কাই স্কয়ার টেস্ট যেটাকে আমরা বলি, বা বাইভেরিয়েট টেস্ট আমরা যেটাকে বলি। ঠিক আছে? সেটা আমরা কিভাবে করি? এই যে চেক ফর অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে সেম টেবুলেট দিয়ে আপনি দুইটা ভেরিয়েবলের নাম দিবেন আর লাস্টে কাই স্কয়ার লিখে দেবেন, বা কাই টু যেটাকে বলি আমরা। এই যে টেবুলেট, প্রথমে হচ্ছে মেডিকেল অ্যাডহারেন্স, তারপর হচ্ছে জেন্ডার, তারপর কাই স্কয়ার, কাই টু লিখলেই হয়ে যায়। ঠিক আছে? এবার যদি আপনি একটু ওয়েট করেন, লক্ষ্য করেন তো এখানে দিছে যে দেখেন যারা মেইনটেইন করে না তাদের মধ্যে ফিমেল হচ্ছে 199 জন, যারা স্বাস্থ্যবিধি মেইনটেইন করে না তাদের মধ্যে মেল হচ্ছে 198 জন, যারা স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের মধ্যে ফিমেল 311 জন, যারা স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের মধ্যে মেল হচ্ছে 292 জন। ঠিক আছে? এবং টোটাল হচ্ছে 1000 জন। আচ্ছা, নিচে পিয়ারসন কাই স্কয়ার আছে, আর এই জায়গায় দেখেন প্রবাবিলিটি এর একটা ভ্যালু আছে, কত? 0.654, তাই না? এই ভ্যালুটা যদি 0.05 এর থেকে কম হয় তাহলে আপনি বুঝবেন এই দুইটা ভ্যালুর মধ্যে সম্পর্ক আছে, অর্থাৎ জেন্ডার মেডিকেল অ্যাডহারেন্সকে প্রভাবিত করে। ঠিক আছে? আর যদি এই ভ্যালুটা 0.05 এর থেকে বেশি হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তাহলে বুঝবেন যে জেন্ডার আসলে মেডিকেল অ্যাডহারেন্সকে প্রভাবিত করতে পারে না, অর্থাৎ সে মেল হোক বা ফিমেল হোক তার সাথে স্বাস্থ্যবিধি মাইনে চলার কোনো সম্পর্ক নাই। এটুকু বুঝতে পারছেন? আরেকবার রিপিট করলে ভালো হয়। আচ্ছা, কোডটা তো বুঝছেন? কোডটা জি, হচ্ছে code বুঝছি। ইউনিভেরিয়েটের মতোই, টেবুলেট দিয়ে প্রথমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দিলেন আপনার মন মতো, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা দিবেন। ঠিক আছে? আর লাস্টে কমা দিয়ে কাই স্কয়ার দিলে আপনি হচ্ছে যে এই রেজাল্টটা পাবেন। এর ভেতরে আপনি বলবেন যে যারা স্বাস্থ্যবিধি মেনে চলে না তাদের মধ্যে ফিমেল হচ্ছে 199 জন, যারা স্বাস্থ্যবিধি মেনে চলে না তাদের মধ্যে মেল হচ্ছে 198 জন, যারা স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের মধ্যে ফিমেল হচ্ছে 311 জন, যারা স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের মধ্যে মেল হচ্ছে 292 জন। এটা আপনি জেনারেল একটা লাইনে বললেন। বলার পরে আপনি বলবেন যে এখানে পি ভ্যালু হচ্ছে, এই যে পিআর দিয়ে দেখেন, এই পিআরটার মানে হচ্ছে পি ভ্যালু। এই পি ভ্যালুটা হচ্ছে 0.654। স্ট্যাটিস্টিক্যালি আমরা নরমালি বলি যে এই পি ভ্যালু যদি 0.05, ঠিক আছে, এই টার্মটার থেকে কম হয় তাইলে আমরা বলি জেন্ডারের সাথে মেডিকেল অ্যাডহারেন্সের একটা সম্পর্ক আছে। আর যদি 0.05 এর থেকে বেশি হয়, এখানে কত 0.6, এটা কি 0.05 এর থেকে বেশি না? যেহেতু এটা 0.05 এর থেকে বেশি সেহেতু আমরা বলতে পারি যে জেন্ডারের সাথে আসলে মেডিকেল অ্যাডহারেন্সের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ সে মেল হোক অথবা ফিমেল হোক তার সাথে তার স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো সম্পর্ক নাই। যদি আমি দেখতাম যে এই ভ্যালুটা 0.05 এর থেকে কম, তখন আমি বলতাম জেন্ডার মেডিকেল অ্যাডহারেন্সকে প্রভাবিত করে, অর্থাৎ হয়তো মেল ফিমেলের তুলনায় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেশি দেখায়, বা ফিমেল মেলের তুলনায় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বেশি দেখায়, এরকম একটা কিছু থাকতে পারে। এই কথাটা আমি বলতে পারতাম তখন, বাট যেহেতু লেস দেন 0.05 আমি এই কথাটা এখন আর বলতে পারবো না। এটাই হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন এই কথার, এই টেবিলটার। বুঝতে পারছেন? জি ভাই, আর
পি ভ্যালু যদি 0.5 এর ভিতরে হয় তাহলে আমরা হচ্ছে 0.5 না, নাল 0.05, জি 0.05। ওটা কি নাল হাইপোথিসিসটা আমরা অ্যাকসেপ্ট করব, আর যদি 5 এর উপরে হয় তাহলে অল্টারনেটটা অ্যাকসেপ্ট করব? ওটা আমার উপরে হয় বলতে কি বোঝাচ্ছেন, ছোট না বড়? যদি আমার পি ভ্যালুটা যেমন এইখানে আছে হচ্ছে 0.05 এর উপরে মানে বেশি, তাহলে আমরা হ্যাঁ কি হ্যাঁ। অল্টারনেট হাইপোথিসিস যেটা থাকবে ওইটা অ্যাকসেপ্ট করব, তাই তো? না, বেশি হলে আপনি নাল একসেপ্ট করবেন, কম হলে নাল রিজেক্ট করবেন। ওকে। আর আমি আহ, যে আহ, কি বলে, আমি যেটা চাই যে রিসার্চ থেকে আমার এই আউটকামটা আসুক, মানে এক্সপেক্টেড আউটকাম, ওইটা তো আমার অল্টারনেট হাইপোথিসিস, তাই না? হ্যাঁ জি, হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ। পারছি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা। তো এভাবে আপনার এই পুরোটা ফিক্স থাকবে, শুধু বারবার এই জেন্ডারের জায়গায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আপনি একটার পর একটা এখন বসায় যাবেন, ঠিক আছে? একটার পর একটা বসাবেন আর একটার পর একটা টেবিল আসতে থাকবে, ঠিক আছে? তারপরে এই সবগুলো টেবিল মিলে আপনি একটা টেবিল রাখতে পারেন, বা আপনি চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন আপনার মনের ইচ্ছা মতো, ঠিক আছে? আপনি যেভাবে সাজাইতে আপনার ভালো লাগে, দেখতে একটু ভালো লাগে, আপনি ওভাবে সাজাবেন, ঠিক আছে? আচ্ছা, এই হয়ে গেল আপনার চেক ফর অ্যাসোসিয়েশন। এবং আপনারা কি অ্যান্সারটা বুঝতে পারছেন কেন আমরা কোরিলেশন করি নাই? নাকি আরো এখনো কারো কোনো কোশ্চেন আছে যে কোরিলেশন কেন হয় না, এখানে কেন অ্যাসোসিয়েশন হইলো? এনিবডি? আচ্ছা ভাইয়া একবার বলেন। আচ্ছা। সেটা হচ্ছে যে আপনার যেহেতু এই জায়গায় কোয়ালিটেটিভ ডেটা, সো আপনি এই জায়গায় অ্যাসোসিয়েশন করছেন। যদি আপনার কোয়ান্টিটেটিভ ডেটা থাকতো তখন আপনি কোরিলেশন করতে পারতেন, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ ডেটা বলতে কি বোঝাইলাম আমি? আপনার এজ গুলা মনে করেন, আমাদের এখানে এজ গ্রুপ আছে না? নোটিস করেন ভাইয়া এটা। ওগুলো করা লাগবে না, আর লাগবে না, বুঝে আচ্ছা, গেছি। ওকে। এবার আসেন, তো এই জিনিসটাকে আপনি গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করবেন? প্রথমে আপনি দিলেন হচ্ছে ইউনিভেরিয়েটের গ্রাফ, বার গ্রাফ আর পাই গ্রাফ। যদি আপনি এইটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চান তাহলে আপনাকে স্ট্যাকড বার গ্রাফ ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্ট্যাকড বার গ্রাফ কিভাবে হবে আমি কপি করে তারপর এক্সপ্লেন করতেছি। আচ্ছা, খেয়াল করেন, গ্রাফ বার কাকে বার করবেন? জেন্ডারকে বার করবেন। আর কাকে বার করবেন? মেডিকেল অ্যাডারেন্সকে বার করবেন। এবং এখানে কালার কি দিতে বলতেছেন? আপনি বলতেছেন ব্লু কালার দিবেন। টাইটেল কি দিবেন? টাইটেল হচ্ছে মেডিকেল অ্যাডারেন্স বাই জেন্ডার। এবং লাস্টে ও লেভেল গুলা থাকবে হচ্ছে একদম সোজা। এই দেখেন, ওয়াই লেভেলটা এই যে সোজা চলে গেছে, ঠিক আছে? এই এইটা হইতেছে আপনার আগের প্যারাগ্রাফ। এটা থেকে আপনি কি বুঝতে পারতেছেন? আপনি বুঝতে পারতেছেন এই যে দেখেন, যারা মেডিকেল মেনে চলে না তাদের মধ্যে মেল ফিমেলের রেশিওটা কেমন, আর যারা মেডিকেল অ্যাডারেন্স মেনে চলে তাদের মধ্যে মেল ফিমেলের রেশিওটা কিরকম। এটা হচ্ছে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এভাবে আপনি যদি থিসিস পেপার করেন বা প্রজেক্ট পেপার করেন তাহলে আপনার প্রত্যেকটা আহ এইরকম যে আপনি টেবুলেট করলেন ডাবল করে ডুয়েলের জন্য, এই প্রত্যেকটার জন্য একটা করে গ্রাফ দিতে হবে। আর যদি পেপার করেন সেই ক্ষেত্রে দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি দিলেও হইলো না দিলেও হইলো, ম্যাটার করে না আসলে, ঠিক আছে? মোটামুটি সুন্দর লাগলেই হয়েছে। পেপারে পেপারে নর্মালি একটা দুইটা গ্রাফ হলেই হয়। আচ্ছা, সো স্টেক বার গ্রাফে কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, আমি শুধুমাত্র ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল যখন আমি কাই স্কয়ার করলাম আর অ্যাসোসিয়েশন দেখব, হুম তখন শুধুমাত্র আমি এটার গ্রাফিক্যাল হুম রিপ্রেজেন্টেশনের জন্য হুম স্টার বার চার্ট করব। হুম 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 হুম। তাছাড়া তার করব না। না না না, তাছাড়া না। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আসি আমরা আমাদের সর্বশেষ পর্যায়ে। যে ধরেন
সে কিছু ভেরিয়েবল আপনি খুঁজে পাইলেন এরকম যে আচ্ছা মোটামুটি হয়তো তাইলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, তাইলে এখন আমরা দেখবো যে সে একজনের তুলনায় আরেকজনের এই সিচুয়েশনটা কিরকম। মানে কি বুঝালাম আমি কথাটা, যে ধরেন কিভাবে বলি, যে যারা মনে করেন স্বাস্থ্যবিধি মেনে চলে তাদের রেশিওটা কেমন মেইলের থেকে ফিমেলের তুলনায়, ঠিক আছে? অর্থাৎ এই জিনিসটাকে বাংলায় কিভাবে বোঝানো যায়, বাংলায় বোঝানো যায় যে লাইকলিহুড হিসেবে, ঠিক আছে? রাইন টাইম ব্রোকার, সেটা কি? সেটা হচ্ছে যে সে যে মেইলের তুলনায় ফিমেলদের স্বাস্থ্যবিধি মেনে চলার রেশিওটা 5 গুণ বেশি, ঠিক আছে? এই জিনিসটা আপনার ইন্টারেস্টের একটা জায়গা হতে পারে, এটাকে বলা হয় ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এইটা বের করলে লাভটা কি? বের করলে লাভটা হতেছে আপনি যখন দেখবেন যে মেইলের তুলনায় ফিমেলরা স্বাস্থ্যবিধি কম মানে, ধরেন, ঠিক আছে, যে আপনি দেখলেন মেইলের তুলনায় ফিমেলরা স্বাস্থ্যবিধি 5 গুণ কম মানে, তাইলে আপনি কি বুঝবেন এখানে রিস্ক গ্রুপ কারা, মেল না ফিমেল? ফিমেল, মেল। কারণ স্বাস্থ্যবিধি কম মানতেছে 5 গুণ। না না, ফিমেল, মেইলের তুলনায় ফিমেল 5 গুণ স্বাস্থ্যবিধি কম মানে, কথাটা বুঝতে পারছেন? জি ধরেন ভাইয়া। আপনি পাইলেন, তাহলে রিস্কে কারা আছে? ফিমেল, কারণ ওরা কম মানতেছে স্বাস্থ্যবিধি। যেহেতু ফিমেল রিস্কে, তখন আপনি কনক্লুশনে কি বলবেন? আপনি কনক্লুশনে যা বলবেন যে তাইলে আমাদের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে ফিমেলদের জন্য স্পেশালি, যাতে তারা স্বাস্থ্যবিধি আরো বেশি মেনে চলে, ওদেরকে উৎসাহিত করতে হবে, ঠিক আছে? ফিমেল কলেজগুলা, ফিমেল ইউনিভার্সিটিগুলা যেগুলো আছে, বা ফিমেলরা যেইগুলোতে ইন্টারেস্টেড, ওই সব জায়গায় গিয়ে গিয়ে আমাদের এই জিনিসটা প্রচারণা করতে হবে যে তোমার স্বাস্থ্যবিধি মেনে চলো। তো এই যে আপনি একটা কনক্লুশন টানতে চান, এই কনক্লুশনটা টানতে হলে আপনার লাগবে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? সেটা আপনি কি করবেন? সেটা করতে গেলে আপনাকে আগে কয়েকটা স্টেপ পার করে আসতে হবে। আপনি খেয়াল করেন আমার এখানে ভেরিয়েবল গুলা কিভাবে আছে, মেল ফিমেল, তারপরে 35 44 25 34 এইভাবে ক্যাটাগরাইজ করা আছে না? এই ক্যাটাগরি গুলা স্ট্রিং ক্যাটাগরি না, অর্থাৎ টেক্সট ডেটা, এই টেক্সটটা পড়তে পারে না ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর বেলায়, ওর মাথা এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? ও কি করে? ও যেটা করতে পারে, আপনার এটাকে নিউমেরিক বানাই দিতে হবে, অর্থাৎ 0 1 বানাই দিতে হবে। কিরকম? মেলকে আপনি বলবেন 0, ফিমেলকে আপনি বলবেন 1, ঠিক আছে? সেম ভাবে ইয়েস কে আপনি বলতে পারেন 1, নো কে আপনি বলে দিলেন 0, ঠিক আছে? আচ্ছা, তো এই কাজটা আপনি কিভাবে করবেন? এই কাজটা হচ্ছে আপনি রিপ্লেস কমান্ড ইউজ করে করবেন, ঠিক আছে? রিপ্লেস কমান্ড কোনটা? এই যে এটা, দেখেন, জেন মেডিকেল অ্যাডহারেন্স ক্লিন, অর্থাৎ মেডিকেল অ্যাডহারেন্স ক্লিন নামে একটা ভেরিয়েবল জেনারেট করো, ইকুয়াল দিয়ে আপনি একটা ডট সাইন দিবেন। ডট সাইনটা খেয়াল করছেন সবাই? আচ্ছা, ডট সাইনটার মানে হচ্ছে কন্টিনিউ করতে বলতেছে। এবং কিভাবে কন্টিনিউ করবে? রিপ্লেস মেডিকেল অ্যাডহারেন্স ইকুয়াল টু 0, অর্থাৎ ওই মেডিকেল অ্যাডহারেন্স ক্লিন সমান সমান 0 বসায় দাও। কখন বসাবো? যদি মেডিকেল অ্যাডহারেন্স, আমার মেইন ভেরিয়েবল যেটা, ওইখানে তুমি যে নো পাও, নোটাকে দেখেন ইয়ের ভেতরে রাখা হয়েছে, কোটেশন মার্কের ভেতরে রাখা হয়েছে, ঠিক আছে? এবং ডাবল ইকুয়াল ইউজ করা হয়েছে, অলওয়েজ ডাবল ইকুয়াল। খেয়াল করেন 0-র আগে কিন্তু একটা ইকুয়াল, আর নো এর আগে ডাবল ইকুয়াল, অর্থাৎ স্ট্রিং ভেরিয়েবল অর্থাৎ টেক্সট টাইপ ভেরিয়েবলের আগে ডাবল ইকুয়াল, আর নিউমেরিক্যাল ভেরিয়েবলের আগে একটা ইকুয়াল। এই ভুলটা করেন না। আচ্ছা, সেম রিপ্লেস মেডিকেল অ্যাডহারেন্স ক্লিন ইজ ইকুয়াল টু 1 ইফ মেডিকেল অ্যাডহারেন্স ডাবল ইকুয়াল টু ইয়েস, ঠিক আছে? অর্থাৎ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, তাইলে নতুন যে ভেরিয়েবলটা তৈরি করতেছি নাম হচ্ছে মেডিকেল অ্যাডহারেন্স ক্লিন, সেটা সমান সমান 1 বসায় দাও। এতটুকু বুঝতে পারছেন রিপ্লেস কমান্ডটা? আপনারা তো এটা করছেন ভাই already। হ্যাঁ ভাই, আমি ইকুয়াল সাইনের পর হচ্ছে ডট দিচ্ছি।
হ্যাঁ 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 এইটা কি মিসিং ভেরিয়েবলের ক্ষেত্রে তাহলে কেমন নেওয়া হলো? মানে আমি এটা আসলে ক্লিয়ার হইনি। আসলে এটা কি মিসিং মিসিং ভেরিয়েবল হলে বোঝাচ্ছে? না না না, এটা বোঝাচ্ছে যে আপনার এটা কন্টিনিউ করার ডাবল জন্য। ইকুয়াল দিতে হবে? হ্যাঁ, মিসিং ভেরিয়েবলের ক্ষেত্রে কি তাহলে ডাবল দিতে হবে, ইকুয়াল দিতে মিসিং হবে? আপনি শুরুতে অমিট করে আসবেন, ডিলিট করে আসবেন। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় হচ্ছে আহ, যেমন আমার কাছে এক সেট ডেটা দেওয়া হলো, সেখানে হচ্ছে ইয়েস হুম নো এইভাবে লেখা নেই, ওটা 1 2 করে করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো হুম, আমার কেয়ার করতে হবে না। না না, তাহলে আর দরকার নেই। আচ্ছা ও 1 2 হইলে আপনার যে কোনো জায়গায় আপনি আরামসে কাজ করতে পারবেন, ঠিক আছে। সমস্যাই হয় হচ্ছে টেক্সট ডেটার ক্ষেত্রে। আচ্ছা ভাই, আমাকে আরেকটা হচ্ছে যে আমার কাছে যে হ্যাঁ ডেটা সেট থাকবে, ওই ডেটা সেটে যদি আমি প্রাথমিক অবস্থায় দেখলাম হচ্ছে সবগুলো এইভাবে আহ, লেখা আছে, টেক্সট আছে, তাহলে আমার হ্যাঁ প্রথম কাজ কি হবে? এইটাকে আমি হচ্ছে নাম্বারে কনভার্ট করে নেব। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনি আচ্ছা যখন স্পেশালি এই ধরনের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করতে যাবেন তখন নাম্বারে কনভার্ট করতে হবে। আপনি যদি যে আমি আগে যেগুলো দেখালাম অ্যাসোসিয়েশন বা ডেসক্রিপটিভ, ওইগুলোর ব্যাপারে হ্যাঁ, আপনার কনভার্ট করার দরকার নেই, বাট এই ধরনের গুলোতে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া এখানে তো আচ্ছা, আপনি জেন্ডার নিয়ে কাজ করলেন, আমি যদি এখানে এজ গ্রুপ নিয়ে কাজ করি তাহলেও কি আমাকে রিপ্লেস করা লাগবে নাকি ওইটা দিয়ে করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, সব ক্ষেত্রে রিপ্লেস, কারণ 0 1 2 আকারে লাগবে আপনার, ওই ক্যাটাগরি আকারে না। তখন কি আমি ওই ভাই ক্যাটাগরি আমরা গুলোকে সিকোয়েন্স আকারে সাজাবো, যে হয়তো 18 থেকে 20 ভাবে 0, আর হ্যাঁ পরেরটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, 1 এভাবে? মিনিমামটাকে আপনি 0 বলবেন, তারপরটাকে 1, তারপরটাকে 2, এভাবে, বা একটাকে 0 আর একটাকে 1, আপনার ইচ্ছা আর কি। কিন্তু ভাইয়া ওগুলো তো নাম্বার আকারেই আসছে না, মানে না, ওটা তো নাম্বার নাম্বার। থাকলেও ক্যাটাগরি আকারে, ওগুলা নাম্বার থাকলেও ওগুলা তো আর আপনার 1 2 3 4 টাইপের নাম্বার না, ওগুলা হচ্ছে ক্যাটাগরি টাইপের নাম্বার না। নোটিস করেন, এই যে মাঝখানে একটা হাইফেন আছে, খেয়াল করছেন? নাম্বারের মাঝে কখনো হাইফেন থাকে? 1 2 3 4 কখনো হাইফেন দিয়ে লেখেন আপনি? লিখেন না। তার মানে এটা ক্যাটাগরি, কিন্তু ও ও তো আর আচ্ছা এগুলা বোঝে না। বোঝেন নাই? আচ্ছা। ওকে যেহেতু বোঝাইতে চান, ওকে বোঝাইতে হবে হচ্ছে ইয়া আকারে, 1 2 3 4 আকারে, এর বাইরে ও বোঝে না খুব একটা। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া। ভাই, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমি যদি দেখতে চাই আসলে এখানে কতখানি সম্পর্ক আছে, সেক্ষেত্রে কতখানি সম্পর্ক আছে বলতে? মানে এই যে এজ গ্রুপে আমি এখানে দেখছি যে হচ্ছে জেন্ডারের সাথে আহ স্মোকিং এর দেখছি, এটা সম্পর্ক কতখানি, যে আসলে স্মোকিং করছে আর হুম হেলথ কনসিয়াসনেস আছে, হুম আর একজন হচ্ছে স্মোকিং করছে হেলথ কনসিয়াসনেস নাই, তো এই দুইটার মধ্যে সম্পর্ক আমি দেখতে চাচ্ছি এখন। দেখলাম যে ছেলে সম্পর্ক আছে, ঠিক আছে, সম্পর্ক আমি মাত্রা কি বুঝতে পারবো? সম্পর্কের মাত্রাটা ক্যাটাগরিক্যালে বুঝতে পারবেন না, কোয়ান্টিটেটিভে বুঝতে পারবেন। কোয়ান্টিটেটিভে যে আপনার কোরিলেশনের ভ্যালুটা থাকে না, হ্যাঁ ওই ভ্যালুটাই আপনাকে নির্দেশ করে দেবে যে সম্পর্কের মাত্রাটা কত, কিন্তু ক্যাটাগরিক্যালে আসলে ওইভাবে ডিরেক্টলি বলা যায় না। আপনি কাই স্কয়ারতে ঘুরায় ফেরায় বলতে পারবেন যে মোটামুটি কাই স্কয়ারের ভ্যালু যদি 1 এর কাছাকাছি থাকে, 0 এর কাছাকাছি থাকে, একটু কম ভ্যালু বলতে পারেন, বাট অ্যাকচুয়ালি মানে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট ভ্যালু মিন করে না এগুলো, আসলে বলার জন্য বলা। আহ, আর যদি এমন হয় যে কোরিলেশন 2 পয়েন্ট সামথিং আছে, তাহলে এটা পজিটিভ আর হচ্ছে মাত্রা 2, হ্যাঁ এরকম কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 2 টাইমস। আচ্ছা, তো ধরেন এখন মেডিকেল অ্যাডারেন্সের সাথে আমি এখন জেন্ডারকে রিলেট করব, তাই না? সো তাহলে এখন জেন্ডারকেও আমার কি করে নিতে হবে? রিপ্লেস করে নিতে হবে। এই একটু আগে আমি মেডিকেল অ্যাডারেন্স করলাম, এখন আমি জেন্ডার করলাম। অর্থাৎ জেন্ডার, জেন, জেন মানে হচ্ছে জেনারেট করেন। কাকে জেনারেট করবেন? জেন্ডার ক্লিন নামে একটা ভেরিয়েবল জেনারেট করেন এবং ডট দিয়ে দিবেন। ডট মানে কি? কন্টিনিউ করা। রিপ্লেস জেন্ডার ক্লিন ইকুয়াল টু 0। কখন জেন্ডার ক্লিন ইকুয়াল টু 0 হবে? যখন জেন্ডার সমান সমান মেল হবে। আবার রিপ্লেস জেন্ডার ক্লিন ইকুয়াল টু 1। কখন 1 হবে? যখন জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল হবে, ঠিক আছে। অবশ্যই এই জিনিসটা মেনশন করবেন, এই যে ডাবল ডাবল ইকুয়াল আর সিঙ্গেল ইকুয়াল, এটা গুলাই ফেলা, দেখবেন কিন্তু আপনার রেজাল্ট উল্টাপাল্টা চলে আসবে। কি ব্যাপার, আমার নিজেরই ঝামেলা হলো কেন? ও আচ্ছা, কপি করলেই ঝামেলাটা হয়।
নাও আই গেস, হ্যাঁ এবার ঠিক আছে। নাও সো জেনারেশনের পার্টটা বুঝছেন সবাই? ট্রান্সফরমেশনের পার্টটা কিভাবে আমি নো ইয়েস কে 0 1 করে ফেললাম। আচ্ছা, এরপরে ইনফারেন্সিয়ালের পার্টটা খুবই সোজা। আপনি যদি, যেহেতু হেলথ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি, সো আমরা লজিস্টিক মডেল ইউজ করব। যদি আমরা ইকোনমিক্স ডেটা নিয়ে কাজ করতাম, আমরা প্রফিট মডেল ইউজ করতাম, বা বাকি মডেলগুলো আপনার সময় সাথে সাথে আসলে শিখবেন। সো সবচেয়ে বেশি ইউজ হয় আসলে লজিস্টিক মডেলই, ঠিক আছে? আচ্ছা, কিভাবে লিখবেন? লিখবেন, লজিস্টিক লিখে মেডিকেল অ্যাডহারেন্স ক্লিন, অর্থাৎ যে নতুন ভেরিয়েবলটা তৈরি করলেন সেটা, এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আগে, তারপরে আই ডট জেন্ডার ক্লিন, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা লিখবেন এবং ওটার সামনে আই ডট দিবেন। আই ডট কেন দিবেন? আই ডট দিবেন কারণ হচ্ছে এটা একটা ইন্ডেক্স আকারে তৈরি করছেন না, 0 1 দিয়ে লিখছেন না। এইটা যাতে ও বুঝতে পারে যে 0 1 গুলো আসলে একটা ক্যাটাগরি। আপনি নাম্বার হিসেবে দিছেন ঠিক আছে, কিন্তু নাম্বারটাকে আপনি আসলে ক্যাটাগরি হিসেবে মিন করতেছেন, এইটা বোঝার জন্য ওর সামনে আই ডট দিয়ে দিতে হবে। এইটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আই ডট না দিলে কিন্তু পুরোপুরি অন্যভাবে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? ওটা কিন্তু আপনার মিলবে না। কথাটা বুঝতে পারছেন? আই ডট নিয়ে কারো কোনো কোশ্চেন? আমি খুব স্লো যাচ্ছি এই জায়গাটায়। ভাই আরেকটু যদি ইয়া করতে হচ্ছে, লজিস্টিক কেন ইয়া করছি মডেল? ও আচ্ছা, লজিস্টিক মডেল অ্যাকচুয়ালি ইউজ করতেছি কারণ হচ্ছে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে আসলে লজিস্টিক মডেলটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও আরো কিছু মডেল আছে, আপনার মেশিন লার্নিং এর কিছু মডেল থাকে, তারপরে প্রবিট মডেল থাকে, টবিট মডেল থাকে, তারপরে আদার মডেল থাকে। বাট যখন আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা সবগুলা ভেরিয়েবল কোয়ালিটেটিভ হয় এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাও স্পেশালি কোয়ালিটেটিভ হয়, তখন আমরা আসলে লজিস্টিক মডেলটাই ব্যবহার করি, ঠিক আছে? আমি ইন্টারপ্রিটেশনটা পরে বলছি, আচ্ছা, বাট এই লজিস্টিক মডেলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হেলথের ডাটার সম্পর্ক ক্ষেত্রে। দেখানোর ক্ষেত্রে। হ্যাঁ সম্পর্ক দেখানোর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক দেখানোর ক্ষেত্রে। আচ্ছা, ওকে, নাও যদি আমি এন্টার দেই এবং এদিকে খেয়াল করি, খেয়াল করেন এইখানে একটা টেবিল চলে আসে, তাই না? টেবিলটা দেখছেন? হ্যাঁ, আচ্ছা, এই টেবিলটা বলতে কি বোঝায় সেটা এখন আপনাকে বুঝতে হবে। আমি খুবই স্লো যাচ্ছি, দেখেন এইখানে এক জায়গায় আছে অডস রেশিও, পরেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর, পরেরটা হচ্ছে জেড ভ্যালু, পরেরটা হচ্ছে পি ভ্যালু, আর পরেরটা হচ্ছে কি কনফিডেন্স ইন্টারভাল, ঠিক আছে? আচ্ছা, সো বাকি সব ভুলে যান, শুধু আপনার কাজ হচ্ছে এখানে অডস রেশিও নিয়ে, ঠিক আছে? অডস রেশিও বলে আপনি কি বলবেন? অডস রেশিও বলে আপনি দেখেন যে এই জায়গাতে তো সিম্পলি আমরা তো একটু আগেই দেখে আসছি যে 0.654 আসছে আসলে, তাই না? তো 0.654 মানে কি আসলে কি অ্যাসোসিয়েটেড না? তো এইখানে আসলে ওইভাবে বলা কিছু নাই, বাট ধরেন এটা অ্যাসোসিয়েটেড, মনে করে নেন এটা 0.05 এর থেকে কম ভ্যালু, ঠিক আছে? ধরে নেন কথার কথা। তখন আপনি কি বলতে পারতেন? তখন আপনি বলতে পারতেন যে এখানে আমি 1 কাকে মিন করছিলাম মেডিকেল অ্যাডহারেন্সের ক্ষেত্রে, একটু মনে করে দেখেন। মেডিকেল অ্যাডহারেন্সের ক্ষেত্রে 1 মিন করছিলাম ইয়েস কে, তার মানে আমার রেজাল্টটা আসছে কিন্তু ইয়েস এর বেসিসে। কার বেসিসে? ইয়েস এর বেসিসে। এবং জেন্ডারে 1 কে ছিল? ফিমেল না? ফিমেল, হ্যাঁ, হ্যাঁ। তার মানে জেন্ডারের ক্ষেত্রে রেজাল্টটা কার বেসিসে আসবে? ফিমেলের বেসিসে। হুম, হ্যাঁ, তাহলে দেখেন অডস রেশিও হচ্ছে 1.05, তার মানে যদি এটা পি ভ্যালুটা 0.05 এর থেকে কম আমি ধরে নেই, তাহলে আমি বলতে পারবো যে মেইলের তুলনায় ফিমেলদের হেলথ, সরি কি বলি, মেডিকেল যে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেটাকে বলা হয় স্বাস্থ্যবিধি মেনে চলাটা 1.05 গুণ বেশি, রেটটা বেশি, রেশিওটা বেশি। এটা বুঝতে পারছেন কথাটা, নাকি আমি আরেকবার বলবো? যদি পি ভ্যালু 0.05 এর থেকে কম হয়, তাহলে মেইলের তুলনায় ফিমেইলের স্বাস্থ্যবিধি মেনে চলার হারটা 1.05 গুণ বেশি। এই যে 1.05। ভাই এটুকু বুঝতে এইটার পারছেন? ক্ষেত্রে, ঠিক আছে। ভাই এটার ক্ষেত্রে তো পি ভ্যালুর মান হচ্ছে অনেক বেশি, তাহলে এটা কি নেগেটিভ? না, মানে এটা নেগেটিভ না, বাট এটা ক্ষেত্রে আমরা আসলে এভাবে বলতে পারি না।
তাহলে এটা আমি জাস্ট হচ্ছে রেশিওটা করতে পারবো। হ্যাঁ, এটা ক্ষেত্রে রেশিওটা বলতে পারবো, এবং এরপর বলতে পারবেন বাট দিস ইজ নট সিগনিফিকেন্ট। এরপর আপনার একটা লাইন লিখে দিতে হবে, বাট দিস ইজ নট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। কিন্তু যদি এটাতে 0.05 থেকে কম থাকতো, তারপর আপনি লিখতে হ্যাঁ, পারতেন এন্ড দিস ইজ সিগনিফিকেন্ট। আচ্ছা অনুবাদটা সেম, ইন্টারপ্রিটেশন সেম, জাস্ট লাস্ট লাইনটা চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা ভেরিয়েবলের ক্ষেত্রে, যেটা কি সিগনিফিকেন্ট নাকি সিগনিফিকেন্ট হবে না। বুঝতে পারছি? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? কোন আপু একটা কোশ্চেন মনে হয় করতে নিছিলেন। মানে ভাই এখানে যেহেতু ভ্যালুটা বেশি আসছে, তার মানে আমি বুঝবো যে এটা সিগনিফিকেন্ট না, এটাই তো না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি ইন্টারপ্রিটেশনটা সেম রাখবেন, যে ভাই আমার এই ভেরিয়েবলের মেইলের তুলনায় ফিমেলের ওই স্বাস্থ্যবিধি মেনে চলার হারটা 1.5 গুণ বেশি, ঠিক আছে? তাইলে আমার প্রোগ্রাম লঞ্চ করতে হবে মেইলে ফোকাস করে। কিন্তু এই জিনিসটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, ঠিক আছে? অর্থাৎ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে আমার এই জিনিসটা সত্য, বা যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট থাকতো আপনি বলতে পারতেন হ্যাঁ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এই জিনিসটা সত্য। কিন্তু ভাই এখানে দুইটার ক্ষেত্রেই তো রেশিওটা সেমই দেখাচ্ছে, তাহলে শুধুমাত্র পি ভ্যালুর কারণে কেন এটা হলো আমি এটা বুঝতে পারলাম না আসলে। বুঝিনি। মানে দুইটাতে আপনি বললেন 1.05 টাইম বেশি ফিমেলদের, তাই না? তো হুম, জাস্ট পি ভ্যালুটার জন্য আমরা একটাকে সিগনিফিকেন্ট বলতেছি আর একটাকে সিগনিফিকেন্ট বলতেছি না, যেখানে আমি দেখতেছি যে রেশিওটা সেমই থাকতেছে দুই ক্ষেত্রে। হ্যাঁ, পি ভ্যালুটা কারণ হচ্ছে পি ভ্যালুটা আপনাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্স দেয়। অর্থাৎ এই পি ভ্যালুর আসলে আরেকটা মিনিং আছে। পি ভ্যালুটা আমি কত বলতেছি বলেন তো? 0.05 বলছি না? জি জি। এইবার আপনি এটার 1 থেকে বাদ দিয়ে দেন, কত হয়? 0.95। হ্যাঁ। এবার 100 দিয়ে গুণ দেন, কত হয়? 95%। নর্মালি আমরা আমাদের যখন কোনো পেপার লিখি বা প্রজেক্ট পেপার লিখি বা হেলথ নিয়ে যে কোনো কাজ করি, আমাকে 95% কনফিডেন্স নিয়ে বলতে হয় যে আমার এই ডেটাটা ঠিক, আমার এই কনক্লুশনটা ঠিক। বুঝতে পারছেন? অর্থাৎ 95% কেসে আপনার ডিসিশনটা রাইট হইতে হবে। আপনি এখানে যে ডিসিশনটা দিতেছেন যে মেইলের তুলনায় ফিমেলের এই রেশিওটা বেশি, স্বাস্থ্যবিধি মেনে চলার রেশিও, এইটা আপনি 95% কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না, কারণ আপনার 0.05 থেকে অনেক বেশি ভ্যালুটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে বুঝতে পারছেন? এইখানে যদি আপনি কনফিডেন্স নিয়ে বলতে চান তাহলে কত ভ্যালু আপনার এখানে? 0.6 না? 1 থেকে বাদ দিলে কি হয়? 0.4। তাহলে 40%। আপনি 40% কনফিডেন্স নিয়ে বলতে পারবেন যে ভাই আমার রেজাল্ট ঠিক আছে। এবার আপনি বলেন তো কি আপনারা বলতেছে আপনার একটা অপারেশনে নেওয়া হবে, বাঁচার চান্স 40%, শিওর নিয়ে বললাম যে আপনি বাঁচতে পারবেন, আপনি অপারেশনে ঢুকবেন? 40% না। চান্স যদি দেয়, ঢুকবেন না। সো আপনার তখন কনফিউশন অ্যাকসেপ্টেড হয় না, আপনাকে 95% কনফিডেন্স নিয়ে বলতে হয়। এটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ডাইজ কথা। বাট আপনি যদি ফার্মাসিউটিক্যাল লাইনে কাজ করেন, যেখানে ওষুধ বানানো হয়, বা আরো যে ওই ক্ষেত্রে আপনাকে 99% কনফিডেন্স নিয়ে বলতে হয়। আপনি যদি অ্যাস্ট্রোনমিতে কাজ করেন, আপনাকে 99.9999% কনফিডেন্স নিয়ে বলতে হয়। ওই ক্ষেত্রে হচ্ছে রেশিওটা থাকে হচ্ছে 0.5টা শূন্য, তারপরে হচ্ছে 5, এরকম থাকে। ঠিক আছে? এক এক জায়গায় ভ্যারি করে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 95%, অর্থাৎ 0.05। বুঝতে পারছেন? জি ভাইয়া। বেশি জটিল করে ফেলছি? ভাই এটাতে আরো ইজি হয়েছে, মানে এতদিন আমি আসলে বুঝি নাই যে পি জিনিসটা আসলে কি। আচ্ছা, আপনি কোশ্চেন করলেন দেখে আমি এত দূর গেলাম, নাহলে আমি যাইতাম না এত দূর, এই আর কি। আচ্ছা, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বল। বিষয়টা তাহলে এমন যে যদি আমরা মেডিকেল সেক্টর নিয়ে কাজ করি, ওই সময় আমাদের 99% কনফিডেন্ট নিয়ে বলতে হবে, মানে আমাদের লেভেল অফ 95%। সিগনিফিকেন্স 1% থাকবে। আর আমরা যদি হচ্ছে কোনো মহাকাশ গবেষণা বা এরকম কিছু টাইপের করি, তখন আমাদের কনফিডেন্স লেভেল আরো বাড়াইতে হবে। আর হ্যাঁ হ্যাঁ, যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করা বা এরকম টাইপের সিম্পল গুলা হয়, তাহলে 95% স্ট্যান্ডার্ড, তাই তো? প্রোডাক্ট লঞ্চের ক্ষেত্রে আবার ভ্যারি করে আপু। ওইটা তো আবার বিজনেস এরিয়া, ওই জায়গাতে ওরা বলে দিবে আপনারে যে আমার এত পার্সেন্ট কনফিডেন্স লাগবে, ওই জায়গায় ভ্যারি করে। মানে আমি যার জন্য রিসার্চটা করব, সেখান থেকে আমাকে সিলেক্ট করে দিবে যে আমার কনফিডেন্স ইন্টারভ্যালটা কত হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আর আপনি যদি
নর্মালি ধরেন পেপার করতেছেন বা আপনার থিসিস করতেছেন বা প্রজেক্ট করতেছেন, তখন আপনি 95% ধরে নিতে পারেন। এটা সব জায়গাতে মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়। ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে। সো থ্যাংক ইউ। এতটুকুই ছিল আজকে আমাদের পড়াশোনা আসলে। আর নেক্সট ক্লাসে মূলত আপনারা এই ক্লাসটা তো মূলত আমরা দেখলাম যে আমরা কিভাবে চিন্তা করি, তাই না? এরপরের ক্লাসটায় মূলত মনোহর ভাই আপনাদের দেখাবেন হচ্ছে একজন রিসার্চার কিভাবে চিন্তা করে, বা বিডিএইচএস এর একজন রিসার্চার কিভাবে চিন্তা করে, বা আদার্স জিনিসপাতিগুলো দেখাবে। ওটা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন, ঠিক আছে? তো এই আর কি। তো আপনার এই ডেটা সেটটা নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করেন যে আর কি করা যায় এই ডেটা সেটটা নিয়ে, ঠিক আছে? যেমন আমি যদি একটা এক্সাম্পল হিসেবে আরেকটু অ্যাড করি, একটু বাড়াই, হ্যাঁ? এইখানে তো দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি, তাই না? মেডিকেল অ্যাডারেন্স ক্লিন এবং জেন্ডার ক্লিন। আচ্ছা, আপনার মনে কোশ্চেন আসতে পারে না যে আচ্ছা আমি যদি সবগুলা ভেরিয়েবলকে একসাথে নিয়ে কাজ করি তখন কি করব? অর্থাৎ এজ গ্রুপ নিয়ে কাজ করব, স্মোকিং স্ট্যাটাস নিয়ে কাজ করব, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, হেলথ স্ট্যাটাস নিয়ে কাজ করব, ক্রনিক ইলনেস নিয়ে কাজ করব, সবগুলো নিয়ে তো আমি কাজ করতে পারি। তখন কি করব? তখন সবগুলা ভেরিয়েবলকেই রিপ্লেস করে নিতে হবে প্রথমে 0 1 2 দ্বারা, ঠিক আছে? তারপরে এই জায়গাটায় জাস্ট আপনি একটা করে আই ডট দিয়ে দিয়ে ভেরিয়েবল গুলো বাড়ায় যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কি একটা এক্সাম্পল দেখাবো একটা বাড়ায়? হ্যাঁ, ভালো হবে ভাই। আচ্ছা, ধরেন স্মোকিং, একটু ইয়েটা দেখে আসি। ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, স্পেলিং এলোমেলো হলে ঝামেলা হয়ে যায় এখানে। তো আমি নতুন একটা ভেরিয়েবল তৈরি করব, স্মোকিং স্ট্যাটাস ক্লিন। হ্যাঁ, স্মোকিং স্ট্যাটাস ক্লিন হবে জিরো যদি স্মোকিং স্ট্যাটাস ইজ ইকুয়াল টু ইয়েস হয়। হ্যাঁ, ভুল টুল করি নাই তো? আচ্ছা, এবার এখানে 1 হবে যদি নো হয়। হুম, এবং আই ডট স্মোকিং স্ট্যাটাস ক্লিন। খেয়াল করেন, এখন দেখছেন মাঝখানে আরেকটা ভেরিয়েবল অ্যাড হয়ে গেছে, স্মোকিং স্ট্যাটাস ক্লিন। এটারও কি পি ভ্যালু কি 0.749। 0.749। 0.749 কি 0.05 থেকে বেশি না কম? এটা বেশি। বেশি। তার মানে আপনি যে ডিসিশনই দেন এটা কি স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট হবে নাকি হবে না? হবে না। হবে না। হবে না। এবং এই জায়গায় চিন্তা করেন তো আমি 1 কাকে ধরছি? নো না ইয়েস? নো, নো। নো। তাহলে ডিসিশন কার বেসিসে দিব, 1 না ইয়েস? নো। নো হবে। হ্যাঁ, যাকে 1 ধরবো তার বেসিসে ডিসিশন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইয়েস এর তুলনায় নো যারা বলছে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার রেশিও হচ্ছে 1.04 বেশি। তার মানে যারা স্মোক করে না তারা বেশি স্বাস্থ্যবিধি মেনে চলে যারা স্মোক করে তাদের তুলনায়, কিন্তু এটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আর নিচে আরেকটা জিনিস দেখেন যে হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু আছে, এটা আসলে তেমন কিছু মিন করে না। হ্যাঁ, আপনি যদি মডেল রান করতে চান ওই ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগে অনেক সময় আলফার ভ্যালু হিসেবে, বাট হ্যাঁ। লজিস্টিকে খুব একটা জিনিস মিন করে না আসলে। সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই।
ওটা ইন্টারপ্রিটেশন লাগবে না। আচ্ছা, সো এইভাবে যতগুলা ভেরিয়েবল আপনি কাজ করবেন প্রত্যেকটাকে এইভাবে রিপ্লেস করে করে বিল্ড আপ করে নেবেন, এবং লাস্টে গিয়ে হচ্ছে লজিস্টিক দিয়ে আই ডট দিয়ে খালি বাড়ায় যাবেন। ঠিক আছে, শেষ, আপনার অ্যানালাইসিস শেষ। তারপরে আপনি, আমি আবারও বলতেছি, আপনারা ভুলেও কিন্তু এটারে ইয়া করেন না, এক্সেলে নিয়েন না। হ্যাঁ, কারণ কি এক্সেলে নিলে হচ্ছে এটা মেশিন রিড করতে পারে না। ঠিক আছে, সো আপনার রিজেক্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো বেটার ইজ এইভাবে টেবিল বানান, টেবিল বানায় ম্যানুয়ালি একটা একটা করে ইনপুট করেন। হ্যাঁ, আপনি থিসিসেও নাম্বার বাড়ায় পাবেন, প্রজেক্টেও নাম্বার বেশি পাবেন, প্লাস হচ্ছে আপনি টেবিলটাকে আপনার মতো এডিট করতে পারবেন, প্লাস হচ্ছে আপনার মেশিনও রিড করতে পারবে। বুঝতে পারছেন? ভাই যদি সরাসরি কপি করে নিই ওয়ার্ড ফাইলে? লাভ নেই ভাইয়া, ওই রিড করতে পারে না ঠিক মতো, বুঝছেন, প্রবলেম হয়। ও আচ্ছা ভাই, আর একটা কিছু কোশ্চেন ছিল। হুম হুম, কি নিয়ে? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে তো আমরা হচ্ছে ইয়া, যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি, হুম হুম যেমন হুম এখানে হচ্ছে মোজাইক প্লট কিংবা সেগমেন্টেড বার করা হয়, হুম। ওইটা কি স্ট্যাটাতে করা যায়? স্ট্যাটায় মোজাইক প্লটটা বোধহয় করা যায় না, স্ট্যাটায় আরে করতে পারবেন মোজাইক প্লট, বুঝছেন। আর বেটার হচ্ছে এগুলো আসলে খুব একটা স্ট্যাটিস্টিক্যালি, মানে ঠিক আছে, আপনি যদি কোনো একটা বিজনেস জোনে কাজ করেন, ধরেন বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছেন, আপনার টিম ইকোনমিক ডেটা আছে, হ্যাঁ, ওই কেসে জিনিসটাকে দেখাইলে জিনিসটা একটু ভালো লাগে আর কি। বাট আপনি যখন সে স্ট্যাটিস্টিক্যাল জিনিসপাতি নিয়ে কাজ করতে হবে আপনার, তখন আসলে একটু ফর্মাল থাকাই ভালো। ঠিক আছে, ওই বার, পাই, তারপরে ডোনাট চার্ট, আপনি চাইলে ডোনাট চার্ট রাখতে পারেন, তারপরে হিস্টোগ্রাম, স্ট্যাকড বার চার্ট, ডট ডট প্লট, তারপরে হ্যাঁ, স্ক্যাটার প্লট, এর বাইরে না যাওয়াই বেটার, মানে বেসিক গুলো ডট থাকাই প্লট ভালো। কি এখানে করা যায়? আর ডট প্লট কন্টিনিউয়াসলি বেটার হয়, ডট প্লট এটাতে দরকার নেই, মানে মিনিংটা খুব একটা মিন করবে না। কারণ ডট প্লট যদি আপনি করেন, ওই ডট গুলা বারবার এক জায়গাতে পড়বে, সো হ্যাঁ, নেগেটিভ মিনিং বহন করবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে কখন কোন প্লট গুলা আমরা ইউজ করি। হ্যাঁ, ওই জিনিসটা একবার রিভিউ করে দিন। আর কোন ডেটা সেটটা ভালো, কোন ডেটা সেটটা আমি বুঝবো যে এটা জিনিসটা অথেন্টিক। যেমন আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর যে হয়, এটা আসলে ধরা যায় যে এটা আমরা ইউজ করবো, তো এখন অনেকগুলো স্পাম সেক্টরও থাকে, তো এই ক্ষেত্রে বুঝি না, আরেকবার একটু বললে, কেটে গেছে আর কি। বলতেছিলাম কি যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরোর যে ডেটা সেট থাকে হুম হুম, সেটা বিবিএস, হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ, যেটা আমরা অথেন্টিক দেই, বাট এরকম যেগুলো গভর্নমেন্ট থাকে, বাট কতগুলো স্পাম সেক্টরও থাকে যেটা আমরা বুঝতে পারি না, তাহলে এর ক্ষেত্রে কি করবো যদি সেটা করে আমরা করে ফেলি ভুল হয়? বেটার ইজ আসলে আপনি সোর্সটা একটু শিওর হবেন, বিডিএইচএস, বিবিএস, এইসব বাদে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংক বা ডব্লিউএইচও, হাউ, এফএও যেটা ফুড ফুড অ্যান্ড এগ্রিকালচার, এর বাইরে আসলে না যাওয়াটাই বেটার যদি আপনি একাডেমিক জোনে কাজ করেন বা পেপার নিয়ে কাজ করেন। কারণ নর্মালি হচ্ছে আপনি যদি ইয়াতে যান, গুগলে সার্চ দেন, আপনি র্যান্ডম অনেক ডেটা সেট পাবেন। ঠিক আছে, রিসার্চ গেট বলেন বা ওসিএফ বলেন, এসব জায়গাতে প্রচুর ডেটা সেট পাওয়া যায়, বাট এগুলোর আসলে কোনো গ্যারান্টি থাকে না। সো এগুলো নিয়ে কাজ না করাটাই ভালো আসলে। ঠিক আছে। আর দ্বিতীয় কোয়েশ্চেনটা হচ্ছে মানে এখানে অনেকগুলো প্লট দেখাইছেন না, তো ওই হুম হুম প্লট হুম। গুলা তখন আমরা কোনটা ইউজ করব সেটা বুঝবো, মানে আমাদের সাথে কোন জিনিসটা কখন যাবে বা কখন কিভাবে হবে এটা বুঝবো। বাট প্লট গুলা সব বুঝছি, আচ্ছা জাস্ট এই জিনিসটা বলে দিলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন, ডেটা দুই রকম ভাগ করা যায়, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, কোয়ালিটেটিভ ডেটা কি? কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে ক্যাটাগরিক্যালি ভাগ হ্যাঁ, করা থাকবে। ঠিক আছে, হ্যাঁ, কোয়ালিটেটিভ ডেটার জন্য বার প্লট ইউজ করবেন, পাই চার্ট ইউজ করবেন, ডোনাট চার্ট ইউজ করবেন। আর আপনি যদি বিজনেস জোনে কাজ করেন, ফাঙ্কি টাইপ জোন, ওইসব জায়গায় আপনি ডট প্লট, হাবিজাবি ইউজ করতে পারেন। বাট পেপার রিলেটেড যদি কাজ করেন, একাডেমিক কাজ করেন, দরকার নাই, এই তিনটার ভেতরেই থাকেন, বার, পাই, আর হচ্ছে কি বলে এটাকে, ডোনাট চার্ট। হ্যাঁ, ডোনাট চার্ট। আর সামটাইমস আপনি ম্যাপ আঁকতে পারেন। ধরেন আপনার বাংলাদেশের ডেটা আছে, রাইট, ধরেন 7টা ডিভিশনের ডেটা আছে, তখন আপনি আর্কজিআইএস ইউজ করে
একটা হিট ম্যাপ তৈরি করতে পারেন, ওটাও করা যায়। ঠিক আছে, বাট এই চারটার বাইরে যায় না। হিট ম্যাপ রেয়ারলি আমরা ইউজ করি, স্পেশাল যারা জিওস্পেটিয়াল ডেটা নিয়ে কাজ করে। আমার মনে হয় না খুব বেশি মানুষ আছেন যারা জিওস্পেটিয়াল ডেটা নিয়ে কাজ করবেন এখানে। যাই হোক, তো জিওস্পেটিয়াল ডেটা নিয়ে জি আর্কিওলজিক্যাল সাইট নিয়ে কাজ করলে ওইটা ইয়ে করতে হয়, জি হ্যাঁ হ্যাঁ GIS। তখন হচ্ছে আরজিআইএস ইউজ করে বা আরও করা যায়, বাট এখানে করা যায় না আর কি, স্ট্যাটাই করতে পারবেন না। তো হিটম্যাপ ইউজ করতে পারবেন এই চারটা। ঠিক আছে, বার, পাই, ডোনাট, হিটম্যাপ। আর যদি কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে কাজ করেন তখন হিস্টোগ্রাম, তারপরে আপনার কি স্ক্যাটার প্লট, বক্স প্লট, ডট প্লট, এইসব কাজ করতে পারবেন। আর পাই আর বার কোনটা কখন, যদি আপনার ক্যাটাগরি অনেক বেশি থাকে তখন বার চার্টটা একটু বেটার আর কি, মানুষ বেশি পছন্দ করে কারণ দেখতে ভালো লাগে। আর পাই চার্ট হচ্ছে আপনার যদি ক্যাটাগরি সর্বোচ্চ 3-4টা হয় তখন হচ্ছে পাই চার্ট বেটার। এই, আর কোনো কোশ্চেন? আর না ভাইয়া, আর একটা কোয়েশ্চেন হচ্ছে, আমরা যে ভ্যালু গুলা বলি না, এই ভ্যালু হইলে এত পার্সেন্ট আর কি এই জিনিসটা ভালো, এটা একটা প্রেডিকশন দিয়ে দিই না, এটার একটা অ্যানালাইসিস করে কোন কোন ভ্যালু গুলা মানে স্ট্যাটিস্টিক্যালি আমরা যেগুলো বলি আর কি, সেগুলোর ভ্যালু গুলা কোনটাতে কম কোনটাতে বেশি, এটা প্রেডিকশনের যে ভ্যালু গুলো আছে এগুলো একটু সামারাইজ করে দিলে ভালো হয়। বুঝি নাই। মানে বলতেছিলাম লাইক আমরা কি করি, আমরা কোন একটা কোরিলেশন করলে বা রিগ্রেশন অ্যানালাইসিস করলে আমরা ভ্যালু দিয়ে বুঝি না এটা কোনটা ভালো কোনটা বেটার, মানে কোনটা হুম অধিক হুম হুম সামঞ্জস্যপূর্ণ বলে যেটাকে বলা হয়। হুম 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 ওই যে ওই আমরা যে বললাম বলি পি ভ্যালু, ওই যে বললাম পি ভ্যালু, এটা তো পি ভ্যালু যদি 0.05 এর থেকে হয়, কম হয়, তাহলে বলবেন স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট, মানে এটা ভালো। সেটা বুঝছি, মানে এরকম অনেকগুলো ভ্যালু থাকে না আমাদের ওখানে, তো ওই জিনিসগুলো বলতেছি যে একটা ভ্যালু না, মানে অনেকগুলাই তো থাকে, অনেকগুলো রিলেশনের ক্ষেত্রে অনেকগুলো ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা এই ভ্যালু গুলোকে মানে মিন করি যে এই জিনিসটার কারণে এটা বেটার এটা কম, শুধু একটা ভ্যালু না, তো ওইটা একটু ওভারভিউ করে দিলে ভালো হয়। আমি আপনার কোশ্চেনটা আসলে ঠিক বুঝতে পারতেছি না, বুঝতে পারছেন কি মিন করতেছেন শুনে বোঝাই। বুঝছি না। আচ্ছা, মানে আমরা স্ট্যাটিস্টিক্যালি যে ভ্যালু গুলাকে ইউজ করি সেগুলা কোনটা হইলে বেশি হয় কোনটা হইলে কম হয়, এই জিনিসটা একটা ওভারভিউ দিয়ে দেন। কোনটা হইলে বেশি হয়, কোনটা হলে কম হয়? স্ট্যান্ডার্ড ভ্যালু বোঝাতে চাচ্ছেন যে আসলে আমার যদি এই যে কোরিলেশন হলে এত হইলো, রিগ্রেশনের ভ্যালু এত হইলো, এখন এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু কত আছে, আমার ভ্যালু এটা আছে, যে এখন এই ভ্যালুটাকে আসলে স্ট্যান্ডার্ড ভ্যালুকে ইয়া করছে কিনা, রিপ্রেজেন্ট করছে কিনা, এরকম হয়তো উনি বোঝাতে এটা চাচ্ছেন। আপনার সিনারিওর উপর আসলে ডিপেন্ড করে, ওই যে আমি যেটা বললাম যে হচ্ছে যে আপনি কোন জায়গাটায় কাজ করতেছেন সেটার উপরে। কোরিলেশন নিয়ে যদি কাজ করেন আপনার পজিটিভ ভ্যালুর উপরে ডিপেন্ড করতেছে, যে পজিটিভ হইলে আপনি বলতেছেন যে পজিটিভলি কোরিলেটেড, নেগেটিভ হইলে আপনি বলতেছেন নেগেটিভলি কোরিলেটেড। তখন ভ্যালুটা 1 এর যত কাছাকাছি হবে তত আপনি বলবেন যে তত বেশি কোরিলেটেড, 0 যত কাছাকাছি হবে আপনি বলবেন যে একটু কম কোরিলেটেড। রিগ্রেশনের ক্ষেত্রে আপনাকে অলওয়েজ পি ভ্যালু খেয়াল করতে হবে, পি ভ্যালু যত 0.05 এর থেকে কম হবে আপনি বলবেন তত স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে, তত আপনি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন যে আমি এত পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলতে পারতেছি যে আমার ডিসিশনটা ঠিক। আর পি ভ্যালু যত বেশি হয়ে যাবে তত হচ্ছে সিগনিফিকেন্ট হবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সব ক্যাটাগরি গুলাতে পি ভ্যালু সবচেয়ে বেশি মিন করে অ্যাকচুয়ালি। আর ওই কেসগুলোতে হচ্ছে ডিপেন্ড করে আসলে আপনি কি নিয়ে কাজ করতেছেন সেটার উপরে। ঠিক আছে, লাইক ধরেন কিভাবে বলি, ধরেন ধরেন আপনি ইন্ডাস্ট্রিয়াল জিনিসপাতি নিয়ে কাজ করতেছেন, আপনার সে সে ধরেন কিভাবে বলি, আহ, একটা মানুষের একটা বিজনেস জোনে কাজ করতেছেন যেখানে একটা মানুষের প্রোডাকশন বা প্রফিট নিয়ে আপনি কাজ করতেছেন। এখন আপনার তো সে আপনারে বলছে যে ভাই আমার তোমার 0.05 দিয়ে কাজ হবে না, আমাকে আরো বেশি কনফিডেন্স নিয়ে কথা বলো। তখন আপনাকে হচ্ছে ওইটার বেসিসে এই ভ্যালুগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, ওইটা সিনারিওর উপর ডিপেন্ড করবে, এটার কোনো স্ট্যান্ডার্ডাইজড ভ্যালু নাই আসলে। তবে এই আর কি পি ভ্যালু আর কোরিলেশনের উপরে মোটামুটি না, মোটা দাগে হ্যাঁ ডিপেন্ড করে। বুঝতে পারছি। ওগুলা অনেকগুলাই ভ্যালু আছে আসলে, সেই জন্যই আমি নিজেও হ্যাঁ, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। ওইটা আসলে সিনারিওর উপরে বেস করবে, যে আপনাকে দুইটা রকম হইতে পারে। একটা হচ্ছে আপনি কোন সেক্টরে কাজ করতেছেন। ঠিক আছে, ফার্মেসি সেক্টরে কাজ করলে আপনি দেখবেন যে আপনার প্রচুর মানে কনফিডেন্স ইন্টারভাল নিয়ে কাজ করতে হয়, 99, 99.95 এরকম কনফিডেন্স ইন্টারভাল নিয়ে কাজ করতে হয়।
বা স্টেটে আবার একটু কম 95 হলেও হয়। ঠিক আছে, এই আর কি। জি তো ভাইয়া, এটা সিনারির উপর ডিপেন্ড করবে আসলে, এটা ওইভাবে বলা যায় না। এখন আপনি একজনের আন্ডারে কাজ করতেছেন, সে হচ্ছে তার হচ্ছে আপনার প্রফিট গ্যারান্টি করে দিতে হবে, ঠিক আছে। এখন বা একজনের হয়তো অপারেশন হবে, ওই জায়গায় আপনার তার ওইভাবে গ্যারান্টি দিতে হবে যে আপনার অপারেশনটা কতটুকু সাকসেসফুল হবে। সো এই জিনিসটা তো তখন আর স্ট্যান্ডার্ড থাকবে না, তাই না? স্ট্যান্ডার্ড থেকে সরে যাবে, কখনো এটা স্ট্যান্ডার্ড কাছে চলে আসবে, কখনো দূরে চলে যাবে। সো ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে আসলে। আচ্ছা, কেউ একজন হাত তুলছেন, সাইম। ভাই কিছু বলবেন? আচ্ছা, ভাই মনে হয় এমনিতে হাত তুলছে নাকি? হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ, আচ্ছা ভাই, আমি যদি ডেমোগ্রাফি নিয়ে কাজ করি, এই ক্ষেত্রে কোন বিষয়গুলো একটু মানে আমাকে ফোকাসে রাখতে হবে, একটু যদি ইয়া করতেন, বলতেন। ডেমোগ্রাফি বলতে? সোশ্যাল ডেমোগ্রাফি নিয়ে ধরেন, সোশ্যাল, আমি আমি ছোট একটা দিই, এক্সাম্পল দিই। হুম হুম হুম, আমি এক্সাম্পল। এটা নিয়ে কাজ করছি, যেমন পোস্ট রিভলিউশন নিয়ে কাজ করছি। তো হুম। এটার ইফেক্ট দেখতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার কোন বিষয়গুলো ভালো ফোকাস দেওয়া উচিত? আচ্ছা, সোশ্যাল সাইকোলজি। ডেমোগ্রাফিক ফ্যাক্টর গুলাতে আসলে আমরা যেটা দেখাইলাম না মাত্র আপনার ডেটা সেট একটা, নর্মালি আপনাদের এই সোশ্যাল ডেমোগ্রাফিতে আপনারা সবাই কোয়ালিটি নিয়ে কাজ করেন, মানে আমি যেগুলো দেখছি ম্যাক্সিমাম এভাবেই কাজ করা হয়, ঠিক আছে। হ্যাঁ, আহ আমার কাছে তো ডেটা সেটটা আছে কিনা এই মুহূর্তে, একটু তাহলে ওয়েট করেন, হ্যাঁ। আচ্ছা। উম, 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 আচ্ছা, শেয়ার হয়েছে কি? উম, আচ্ছা এখন হ্যাঁ, আচ্ছা,
খেয়াল করেন এইখানে একটা পেপার আপনার একটু আমি দেখাই, হ্যাঁ। এই পেপারটা হইতেছে আপনার হেলথ এক্সপেন্ডিচার ক্যাটাস্ট্রফি নিয়ে কাজ করছে, যে হচ্ছে ধরেন মানুষজন হয় না অনেক সময় যে তার হুট করে একটা অসুখ হয়েছে, তো ওই অসুখের ট্রিটমেন্টের টাকা বের করতে করতেই তার অবস্থা কেরাসিন হয়ে গেছে, তাই না, হ্যাঁ তার পকেটের টাকা। সো এই জিনিসগুলা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো যদি আপনি টেবিল গুলা খেয়াল করেন, দেখেন ভেরিয়েবল গুলা একটু নোটিস করেন, জেন্ডার, মেল ফিমেল, এডুকেশন লেভেল। এডুকেশনে কিন্তু ক্লাস 1 2 3 4 নাই, কি আছে বলেন তো, শুধু লেভেল আবার দেখেন সেকেন্ডারি। হ্যাভিং এ চাইল্ড ক্যাটাগরি, হ্যাভিং ওল্ডার পারসন ক্যাটাগরি, হাউসহোল্ড সাইজ কিন্তু 1 2 3 4 না, ক্যাটাগরি। খেয়াল করছেন? হুম আপনি দেখেন প্রত্যেকটা ভেরিয়েবল ক্যাটাগরি, খেয়াল করছেন? এবং টোটাল পপুলেশন, কন্ডিশনাল অফ সামথিং, সব ক্যাটাগরি। এখানে কনফিডেন্স ইন্টারভাল দিয়ে আপনার অ্যানালাইসিস বোঝা লাগবে না, আপনি জাস্ট ভেরিয়েবলটা নোটিস করেন। হ্যাঁ খেয়াল করছেন ভেরিয়েবল গুলো সব কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না? হ্যাঁ এই যে একটু আগে আপনাদের যে অর্স রেশিও পড়ানো হলো, যে এই পাশটায় দেখেন অর্স রেশিও দেওয়া, আর পাশে হচ্ছে কনফিডেন্স ইন্টারভাল দেওয়া, কিন্তু ভেরিয়েবলের এই পাশটায় দেখেন সব ক্যাটাগরি, তাই না? অর্থাৎ হুম নর্মালি আপনারা যারা সোশ্যাল সায়েন্সে কাজ করেন, নর্মালি তাদের হচ্ছে সব এই যে এই মাত্র যে ভেরিয়েবলটা ডাটাসেট দেখাইলাম, এই ক্যাটাগরিক্যাল ডাটাসেট নিয়ে কাজ করা হয়। মূলত আমার এই ডেটাসেটটাই এই কারণেই পিক করা, যে হচ্ছে যে আলটিমেটলি আমরা বাংলাদেশে যারা কাজ করি, শুরুটা অন্তত সবাই এই ক্যাটাগরিক্যাল ডেটা নিয়েই করে, যাতে সবগুলা ক্যাটাগরি থাকে, অ্যানালাইসিসটা সোজা হয়ে যায়। এই আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ওকে, ওয়েলকাম। আর কোনো কোশ্চেন কারো? এনিবডি? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করে দিই তাহলে, নাকি? হ্যাঁ ভাই, শেষ করা যায়। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা ঠিক হবে। আছে, দেখা হবে।